যৌথ বাহিনীর অভিযান চালানোর ঘোষণার পর গাজীপুর ও সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা। খুলেছে সব ধরনের কারখানা। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন কারখানায় উৎপাদন চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুরের শিল্প এলাকায় কাজ করছে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান মালিকরা। এদিকে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলেও সকাল থেকে কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। ডিইপিজেড সহ শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এর আগে শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। আমরা মনে করি ইন্ধনদাতা আছে, ইন্ধনদাতারা এখানে কাজ করছে। এই একটা অস্থিতিশীল পরিবেশ, শিল্পকে যদি করা যায়, শিল্পকে কেন্দ্র করে যদি অস্থিতিশীল করা যায়, সেটা তাহলে তারা ফায়দা লুটতে পারবে। যারা চাকরি চায় এইভাবে জোর করে, বল প্রয়োগ করে, লুট করে, ভাঙচুর করে তো চাকরি পাওয়া যায় না। তো তাদের এটার একটা অন্য উদ্দেশ্য আছে, এটা ক্লিয়ার। তো আমরা এটাও তদন্ত করে দেখছি, আমাদের সিনিয়র স্যারদেরকে আমরা বিষয়টা অবগত করেছি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, গত কয়েকদিনের অস্থিরতার পর আজ থেকে সব গার্মেন্টসগুলোতেই কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সারাদিনে আপনি নিশ্চয়ই বিভিন্ন গার্মেন্টস ঘুরে দেখেছেন, সর্বশেষ কি পরিস্থিতি চোখে পড়েছে? দেখুন, গত কয়েকদিন ধরে সাভার শিল্পাঞ্চলে আমরা কিন্তু শ্রমিক অসন্তোষ দেখতে পেয়েছি। সেটা কিন্তু দুই ধরনের ছিল। সেটি হচ্ছে যে কারখানায় যারা কর্মরত রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি জানিয়ে তারা অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ চালিয়ে আসছিল, এবং এছাড়া যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, যারা বেকার রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন কলকারখানার সামনে কিন্তু তারা দাবি করে আসছিলেন যে শিল্প কারখানাগুলোতে পুরুষদের তুলনায় নারীদেরকে বেশি অগ্রাধিকার ভিত্তিতে নারী শ্রমিকদের বেশি নিয়োগ দেয়। সেক্ষেত্রে তারা কিন্তু সমাহারে নিয়োগের দাবি জানিয়ে কিন্তু বিভিন্ন কলকারখানার সামনে কিন্তু আন্দোলন চালিয়ে আসছিলেন। তো গত কয়েকদিন ধরে আমরা যে ধরনের আন্দোলন দেখতে পেয়েছিলাম, এই আন্দোলনের প্রেক্ষিতে সাভার শিল্পাঞ্চলের 3 থেকে 4টি পোশাক কারখানা কিন্তু এরই মধ্যে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল, এবং এই শ্রমিক অসন্তোষ ঠেকাতে আমরা গতকালকে দেখেছি সাভার শিল্পাঞ্চলের প্রায় 20 থেকে 25টি কারখানা একদিনের জন্য দুপুরের পর থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছিল, এবং কিছু কিছু কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য কিন্তু কারখানা ছুটি ঘোষণা করেছিল। তবে গতকালকে যখন জানানো হয় যে রাতে সাভার শিল্পাঞ্চল সহ যে সকল শিল্পাঞ্চল রয়েছে সেখানে বহিরাগত যারা রয়েছে, বিশৃঙ্খলা করার যারা চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হবে। এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সাভার শিল্পাঞ্চলে সেনা সদস্যরা কিন্তু তাদের টহল অব্যাহত রাখেছে, এবং অতিরিক্ত শিল্প পুলিশ এবং থানা পুলিশ এবং বিজিবির সদস্যদের কিন্তু আমরা সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান নিতে দেখতে পেয়েছি, তাদের টহল অব্যাহত দেখতে পেয়েছি। যার প্রেক্ষিতে আমরা আজকে সকাল থেকে সাভার শিল্পাঞ্চলে কোনো ধরনের তেমন শ্রমিক অসন্তোষ দেখতে পাইনি, এবং যে সকল কারখানাগুলো রয়েছে আমরা যদি বলি প্রায় সকল কারখানাতে আজকে সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে, এবং শ্রমিক উপস্থিতিও অনেকটা স্বাভাবিক দিনের মতো রয়েছে। কারখানা মালিকরা বলছেন শ্রমিকদের যে দাবি দাবা রয়েছে সেগুলো তারা সরকারের সাথে বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারাও চেষ্টা করবেন, এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারাও বলছেন শ্রমিকদের যদি কোনো প্রকার দাবি দেওয়া থাকে সেক্ষেত্রে তারা যেন সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বিঘ্ন না ঘটায়, এবং কোনো ধরনের কারখানা যেন ভাঙচুর না করে। যে কোনো দাবি দেওয়া সেটি যদি যৌক্তিক হয় সেটি তারা যেন যৌক্তিকভাবে পেশ করে। সেক্ষেত্রে কিন্তু মালিক কর্তৃপক্ষের সাথে পুলিশ যারা রয়েছে তারা কিন্তু কথা বলে সমন্বয় করে কিন্তু একটি সমাধানের পথ বের করার চেষ্টা করবে। আমরা যদি সব মিলে বলি, আজকে সকাল থেকে সাভার শিল্পাঞ্চলে আমরা তেমন কোনো শ্রমিক অসন্তোষের খবর পাইনি। রুবেল আহমেদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি গাজীপুরের পরিস্থিতি। সেখান থেকে এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে কি ধরনের পরিস্থিতি আজ চোখে পড়েছে? যেহেতু যৌথ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে, তারপর থেকে তো সব শ্রমিকরাই কাজে ফিরেছেন। এখন গাজীপুরে মৌচাক এলাকা এবং টঙ্গী এলাকায় দুটি কারখানায় পৃথকভাবে শ্রমিক অসন্তোষ হয়েছে, এবং সেখানে শ্রমিকরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। ফলে আধা ঘন্টা বা 20 মিনিট তাদের অবস্থান ছিল, এরপরে কিন্তু পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। এবং শুরু থেকে আমরা যে চিত্রটি দেখেছি গাজীপুরে, যা আপনি নিশ্চয়ই জানেন যে গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে, এবং পুলিশের যে হিসাব তাতে বলা হচ্ছে যে 90 ভাগ পোশাক কারখানা আজকে কার্যক্রম চালু রেখেছে, এবং সকাল থেকে কিন্তু কারখানাগুলোতে আমরা দেখেছি নারী পুরুষ যারা শ্রমিক রয়েছেন তারা দলে দলে কাজে যোগ দিয়েছেন, এবং সকাল থেকে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি উপেক্ষা করেই তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলছিলাম, কয়েকজন কারখানার মালিক যেটি বলছেন
যে গতকাল যে আন্দোলনটা হয়েছে, যে চাকরি প্রত্যাশী তারা যে দাবিটা তুলেছিল যে এখানে নারীদের বেশি সংখ্যায় নেওয়া হয়, পুরুষদের সেই অনুপাতে নেওয়া দরকার, এবং সেই কারণেই তারা আন্দোলন করছিলেন বেকার যুবক সংগঠন নামে একটি ব্যানারে। এবং এখানকার মালিকরা বলছেন যে এই ধরনের আন্দোলনের কোনো যৌক্তিকতা আসলে তাদের মধ্যে তাদের নেই। কারণ হচ্ছে যে যারা এখানে আসছেন তারা কিন্তু যোগ্যতার ভিত্তিতেই এখানে কাজ করছেন, কাজের সুযোগ পাচ্ছেন। এবং কারখানা মালিকরা যেটি বলছেন যে অনেক নারী যারা সুই সুতায় কাজ করেন তারা এক্ষেত্রে দক্ষ, এবং সুইং সেকশনে আসলে নারীদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় পুরুষদের থেকে। এবং এখানকার মালিকরা যেটি বলছেন যে ভাঙচুর নয়, কোনো ধরনের সহিংসতা নয়, যদি কোনো যৌক্তিক দাবি থাকে কারখানার শ্রমিকদের, তারা যেন মালিকদেরকে সেটি লিখিতভাবে জানায়। এবং বিজিএম এর থেকেও এই ধরনের কথা বলা হয়েছে যে ভাঙচুর নয়, সড়ক অবরোধ নয়, তারা যেন শান্তিপূর্ণভাবে এই বিষয়টি। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তারা বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গতকালকে পরশুদিন যেভাবে আঙুল লাগাচ্ছে, এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখে বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন। বন্যার পানি নামলেও ঘরে ফিরতে পারছেন না দুর্গতরা। বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে পড়েছেন তারা। কুমিল্লায় গোমতী নদীর উজানের পানি নামলেও নতুন সংকটে পড়েছেন বাসিন্দারা। পানিতে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িঘর। বুড়িচংয়ের প্রায় ৫,০০০ বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর বেশিরভাগ এলাকায় বাড়িঘর, দোকানপাট এখনও পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যেই শহরে দোকানপাট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। লক্ষ্মীপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি থেকে পানি নামছে ধীর গতিতে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বানভাসীরা। একই অবস্থা নোয়াখালী, ফেনী ও চাঁদপুরে। ঘরের অনেক কিছু ভাঙিয়ে গেছে, এরপরে সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে কি করবো এটার কোনো ব্যবস্থা নাই। প্রায় ২০-২৫ দিনের মতো আমরা দোকানপাট কিছুই খুলতেছি না, দোকানপাট সব বন্ধ, খুলতে পারতেছি না পানির যে অবস্থা। বন্যার পানি আপাতত ধীরে গতিতে নিষ্কাশিত হচ্ছে এবং হ্রাস পাচ্ছে। আর লক্ষ্মীপুরের পানি ধীরে গতির কারণ বিভিন্ন জায়গায় খাল দখল হয়ে গেছে, প্লাস্টিক এবং বিভিন্ন জাল এবং অবস্ট্রাকশন তৈরি করে রেখেছে, যার জন্য পানি ধীরে গতিতে নামছে। বন্যা দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, বন্যার পানি নামতে শুরু করেছে ধীরে ধীরে, কিন্তু এখনো বেশ কিছু জায়গায় পানি জলাবদ্ধ অবস্থায় রয়েছেন অনেকে। বিশেষ করে বুড়িচং এলাকার অবস্থা খুবই খারাপ। মানুষ তো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে, বাড়িঘরের খারাপ অবস্থা দেখেছি আমরা। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা? আসলে কুমিল্লার বন্যা পরিস্থিতির কথা যদি বলি, পানি কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু বেশিরভাগ এলাকা কিন্তু এখনো প্লাবিত। কারণ পানি নামার যে গতি সেটি খুবই ধীর। আর বুড়িচং এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বাসাবাড়ি, রাস্তাঘাট সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি কিন্তু ব্রাহ্মণপাড়া, দেবিদ্বারেরও ক্ষতি অনেক হয়েছে। অন্যদিকে লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম যে 3 উপজেলা দক্ষিণে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত। আর যে বিষয়টি আসলে মানুষের চোখের সামনে থেকে একেবারেই চলে গিয়েছিল, যে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সদর উপজেলার নদীর বেড়িবাঁধের যে গ্রামগুলো, সেই গ্রামগুলোর দিকে আসলে সবার কিন্তু তেমন একটা লক্ষ্য আসেনি, কিন্তু সেই গ্রামগুলোর অবস্থা একেবারে ধ্বংসস্তূপের মতো। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কুমিল্লা সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের ভাটপাড়া বাগানবাড়ি এলাকার একটি বাড়ি। এই যেই চিত্রটি দেখা যাচ্ছে, একটি সুন্দর পরিবারের আসলে ঘর ছিল, যেটি কিন্তু এই মুহূর্তে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা কিন্তু বন্যা শুরু হওয়ার আগে থেকে এই বেড়িবাঁধের
ভেতরে কিন্তু পানি ওঠা শুরু করে এবং এই বাড়িগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এখানকার যেই আসবাবপত্র বা তৈজসপত্র যা কিছু আছে সবকিছু কিন্তু 1 থেকে 1.5 ফুট পলির নিচে মাটি চাপা পড়ে আছে। এখন বাসিন্দারা সেখান থেকে কিন্তু পানি সরে গেলেও কিন্তু এখন তারা মাটির নিচেই সবকিছু নিয়ে বসবাস করতে হচ্ছে। আর যেহেতু ক্রমান্বয়ে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আরো ভোগান্তি তৈরি করছে, কারণ এই বাড়িগুলোর যে পলি মাটি সেগুলো শুকাচ্ছে না, তাদের জিনিসপত্র এখান থেকে সরিয়ে নিয়ে যে অন্য কোথাও নিয়ে যাবে সেই ব্যবস্থাও কিন্তু হচ্ছে না। আর আপনি যেটি বলেছেন যে ব্যবসা প্রতিষ্ঠানের কি ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা কিন্তু আগেই জানিয়েছি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। কৃষিখাতের প্রায় 850 কোটি টাকার মতো ক্ষতি তারা প্রাথমিকভাবে নিরূপণ করেছে। আমরা দেখেছি যে রোপা আমনের যে ক্ষেত সেটি কিন্তু একেবারে বিনষ্ট হয়ে গেছে কাদার নিচে পড়ে। অন্যদিকে গোমতীর তীরবর্তী অঞ্চলে যে সবজির আবাদ হয় সেটি কিন্তু বিশাল একটি আয়তনের সবজির আবাদ হয়। এবছর কিন্তু এই আগাম সবজির যে আবাদ সেটি কিন্তু শুরুতেই শুরু করা যায়নি। অন্যদিকে পোল্ট্রি এবং ডেইরি খাতে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি আপাতত নিরূপণ করা হয়েছে যে 350 কোটি টাকার মতো। কিন্তু আমরা যেসব ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা বলেছে যে সরকার যে হিসাব আপাতত নিরূপণ করেছে সেই হিসাবের কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আর একেবারে পানি নামলে আসলে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। প্রাথমিক যে হিসাব সেটি দিয়ে কিন্তু মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে চিন্তা করলে হবে না। তারা বলেছেন যে প্রতিটি এলাকায় অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক প্রতিটি এলাকায় যদি প্রতিনিধি নিয়োগ করে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায় তাহলেই কিন্তু মানুষের যে সঠিক চিত্র সেটি কিন্তু ফুটে উঠবে। আর একটি বিষয় আমি জানিয়ে রাখি যে শিক্ষা খাতে যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমাদেরকে আজ দুপুরেই জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন যে কুমিল্লার মোট 220টি শিক্ষা প্রতিষ্ঠান আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো আপাতত ব্যবহার করা যাচ্ছে না। সময় সাপেক্ষে সেগুলো মেরামত এবং সংস্কার করে কিন্তু শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। এই 200 শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে বিশেষ বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদেরকে স্কুলে ওঠানোর জন্য কিন্তু অভিভাবকরা বলেছেন, কারণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানির তলায় এবং সেটি কিন্তু অনিরাপদভাবে সেগুলো এখনো টিকে আছে। তো সব মিলিয়ে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি, পানি কমলেও মানুষের কান্না কিন্তু থামছে না, মানুষের কান্না কিন্তু বাড়ছে। আসলে ক্ষয়ক্ষতি যত মানুষের চোখের সামনে ফুটে উঠছে, মানুষের ভোগান্তি কিন্তু তত বাড়ছে, মানুষ কিন্তু মানসিকভাবে ততটাই বিধ্বস্ত হচ্ছে। এখন দেখা যাক প্রশাসন আসলে পুনর্বাসনে কি ব্যবস্থা নেয়। তো এই ছিল কুমিল্লা থেকে। আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি নোয়াখালীর কি পরিস্থিতি, সেখান থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কি পরিমাণ আপনারা পরিসংখ্যান পাচ্ছেন এবং পুনর্বাসনের কি ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে? নোয়াখালীতে এখনো যেহেতু পানি খুব ধীর গতিতে নামছে, অসংখ্য এলাকা এখনো যেহেতু পানিবন্দী এবং সরকারি হিসেবে এখনো যেহেতু প্রায় 17 লক্ষ লোক পানিবন্দী আছে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 2 লক্ষ লোক এখনো আছেন এবং 1000-এর অধিক আশ্রয় কেন্দ্র আজ পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। সুতরাং এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে এই বানবাসী মানুষগুলোকে আসলে ত্রাণ সামগ্রী দেওয়াটাই মুখ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে। খাতভিত্তিক যে ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্তভাবে এখনো প্রস্তুত করা হয়নি। প্রতিদিন আমাদেরকে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে যেসব তথ্য দেওয়া হয় তার মধ্যে আসলে কতটি আশ্রয় কেন্দ্র রয়েছে, কতজন লোক এখনো আশ্রয় কেন্দ্রে আছে এবং কত মানুষ পানিবন্দী, এসব তথ্য দেওয়া হচ্ছে। এর বাইরে আমরা শুধু তথ্য পাচ্ছি, যতটুকু পেয়েছি মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে যে প্রায় 600 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এখানে এইটুকু জানানো হয়েছে। বীজতলা কৃষি বিভাগ জানিয়েছে সব বীজতলা নষ্ট হয়ে গেছে, সবজি ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে, যেই সবজি ক্ষেতগুলো রয়েছে সবগুলোই ধ্বংস হয়ে গেছে বলে এইভাবেই আসলে তথ্যটা দেয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে যে প্রত্যেকটি সড়ক, একেবারে সড়ক ও জনপদ বিভাগের সড়ক, এলজিইডির সড়ক থেকে শুরু করে প্রতিটি সড়কে এখানে কম বেশি বিধ্বস্ত হয়েছে এবং বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ, কবিরহাট সব ব্যাপক এলাকাতে কিন্তু এখনো আসলে নৌকাতে যোগাযোগ করতে হচ্ছে। এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, নৌকা ছাড়া এখনো প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাচ্ছে না এবং ত্রাণ সামগ্রীও পৌঁছানো যাচ্ছে। নোয়াখালী এবং কুমিল্লা থেকে বন্যা দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। বন্যার কারণে লক্ষ্মীপুরে প্রায় 600 শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ব্যবহৃত হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসাবে। ফলে সিলেবাস শেষ করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা।
20 আগস্টে পানি প্রবেশ করে সদর উপজেলার বাঙ্গাখা 2 নম্বর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ ও ভবনের নিচতলায়। সেই থেকে বন্ধ পাঠদান। বিদ্যালয় ভবন দুটোর উপরতলায় আশ্রয় নিয়েছে বানভাসীরা, আছে গবাদি পশুও। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। প্রায় 600 শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। সব বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবকরা। পানিতে বন্যায় সব কিছু ডুবে গেছে এবং কি মানে স্কুল মাদ্রাসাগুলো ডুবে গেছে, তাই জন্য স্কুল মাদ্রাসা খোলা হচ্ছে না। স্কুলের বারান্দায় গরু রাখা হয়েছে, আমাদের স্কুল কবে খুলবে সেটা আমরা নিজেও জানি না। পড়ালেখা হইতেছে না, মানুষের ছাত্রদের অনেক কষ্ট করতেছে, তারা স্কুলে আসতে পারতেছে না। ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কারের সহায়তা চেয়েছেন শিক্ষা কর্মকর্তারা। শিক্ষক যারা আছে তারা মনিটরিং করতেছে, বাসায় খোঁজখবর রাখতেছে শিক্ষার্থীদের, তাদের বাসায় পানির অবস্থান কীরকম, তারপরে মা বাবার সাথে যোগাযোগ করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, পড়াশোনা করতেছে কিনা, পাশাপাশি এগুলোর বিষয়ে আমাদের অলরেডি সবসময় খোঁজখবর রাখছে। জেলার 1000 প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা প্রায় 4 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে বেশিরভাগ স্কুল কলেজই কিন্তু এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অধিকাংশ জায়গায় পানি না নামার কারণে এখনো মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। সেক্ষেত্রে স্বাভাবিক জীবনই তো আসলে অনেক বেশি ব্যাহত হচ্ছে। পড়াশোনার বিষয়টি তো আসলে মৌলিক চাহিদার মধ্যেই পড়ে। সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন স্থান থেকে জেলার যে 5টি উপজেলা বা 7টি পৌরসভা রয়েছে, এই বেশিরভাগ এলাকায় এখনো পানিবন্দী, অর্থাৎ রাস্তাঘাট থেকে কিছুটা পানি কমলো, এখন পর্যন্ত যে বাড়িঘর সেইখানে কিন্তু পানি এখন পর্যন্ত হাঁটুর উপরও পানি রয়েছে। আমি এখন যেখানে রয়েছি এটি লক্ষ্মীপুর পৌরসভার যে 14 নং ওয়ার্ড অর্থাৎ মেঘনা রোড, এই রোডের আশপাশে আপনি হয়তো দেখেন এখন পর্যন্ত পানি যে নামছে সেটি কিন্তু ধীর গতিতে, অর্থাৎ বিভিন্ন স্থানে যে খালে জলাবদ্ধতা তৈরি হয়, খালে বাঁধ থাকার কারণে সেটি সমস্যা হচ্ছে। এর মধ্যে কিন্তু এর বাইরে আমরা দেখেছি যে এখানে প্রায় 600 বিদ্যালয় এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এতে করে পড়ালেখা ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাধ্যমিক এবং মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি অনেক ক্লাস অর্থাৎ 20 তারিখ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে একদিকে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে, অন্যদিকে যে সামনে যে সিলেবাস সেটি শেষ করা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমরা দেখেছি যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন এবং শিক্ষকরা রয়েছেন। তারা বলছেন যে সামনে যে সময়টুকু পাচ্ছে এই সময়ের মধ্যে কিভাবে যে সিলেবাস শেষ করবে সে নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই। তবে শিক্ষা অফিসার যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন, তারা ইতিমধ্যে বিভিন্ন বাড়ি শিক্ষার্থীদের খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে বিভিন্ন ধরনের যে পরামর্শ দিচ্ছেন, কিভাবে সিলেবাস শেষ করা যায় সে ধরনের পরামর্শ নিচ্ছেন এবং বিশেষ করে যে যারা এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে তাদেরকে যে একটি গাইডলাইন দেওয়া হয়েছে যেন পড়ালেখা যেন বিঘ্নিত না হয় সে ধরনের ব্যবস্থার কথা বলছেন এখানকার যারা যে কয়েকটি এলাকায় কিন্তু পানি নামতে শুরু করেছে এবং আশ্রয় কেন্দ্রগুলো থেকেও কিন্তু মানুষ কিন্তু যেতে শুরু করেছেন। তবে বিশেষ করে কয়েকটি আশ্রয় কেন্দ্র, যারা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে আশ্রয় কেন্দ্র, এখানে অনেক মানুষ অভিযোগ করেছে ঠিকমতো তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না। এর মধ্যে কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্র কিন্তু থেকে বাড়িতে ফিরছেন, বাড়িতে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারি হিসাবে 18,000 যে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, কাঁচা ঘর বাড়ি, এবং 5.5 লাখের মতো মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতি শিকার হয়েছে, এমনটি বলছেন যে ত্রাণ কর্মকর্তা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে দুর্ভোগের এখন পর্যন্ত শেষ নাই। পানি যদিও কমে কিন্তু দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে এখানকার বানবাসী মানুষের। জি, লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। মাত্র 1.5 কিলোমিটার এলাকায় বাঁধের অভাবে প্রতি বছরই বর্ষা মৌসুমে যমুনার পানি ঢুকে প্লাবিত হয় সিরাজগঞ্জ সদরের 6টি গ্রাম। কয়েক মাস পানিবন্দী থাকতে হয় তাঁতপল্লীর 6 শতাধিক পরিবারকে। এলাকাবাসীর দাবির মুখে বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ না থাকায় এবারও বর্ষায় যমুনা নদীর পানি ঢুকে তলিয়ে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ও কালিয়াহরিপুর ইউনিয়নের 6টি গ্রাম। প্রতি বছরই এভাবে 2 থেকে 3 মাস পানিবন্দী থাকতে হয় বাসিন্দাদের।
তাঁতপল্লীতে ৬ শতাধিক পরিবারের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। বন্যার পানিতে তাঁত যন্ত্র, সুতাসহ নানা সামগ্রী নষ্ট হওয়ায় বছর বছর বিপাকে পড়তে হচ্ছে তাদের। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর। এই যে আঙ্গুর একটা দরকার, যদি সামনে যদি একটা বেরিবাদের করে তালিকার আমগরে এই তাঁত শিল্পগুনা বাঁচব। ১.৫-২ কিলোমিটার হবে বাঁধটা। এটা দিলি গাড়ি ইনশাল্লাহ মনে করেন যে শখপুরি নাথপুর পর্যন্ত স্বস্তি থাকবো। আমাদের বেরি বাদরও যদি হয় তাহলে আমরা নিচু বাড়িতে নিচু ঘর দিয়ে আমরা থাকতে পারবো, বসবাস করতে পারবো। গরু ছাগল হাঁস মুরগি ছেলে পেলে নিয়ে খুব আমরা দুর্ভিক্ষর মধ্যে আছি। মাত্র ১.৫ কিলোমিটার এলাকা বাঁধ দিলেই তাঁতপল্লীতে বানের পানি প্রবেশ বন্ধ করা সম্ভব। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের চাহিদা থাকে, আমরা একটি ফিজিবিলিটি করে দেখব যে এই প্রকল্প আমরা হাতে নিতে পারি কিনা। তো আমরা যদি দেখি যে আসলে প্রকল্পটি ফিজিবিলিটিতে আসে, তাহলে আমরা একটি প্রকল্পের মাধ্যমে এই এলাকাগুলিকেও বন্যা মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। পানি উঠায় তাঁতিদের কাজহীন থাকতে হয় এই কয়েক মাস। বাঁধ নির্মাণ হলে বর্ষা মৌসুমেও উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি আর্থিক লোকসান এড়ানো যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীতে ওএমএস এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আটা বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে শহরের মাইজদি বাজার, দত্তের হাট সহ ১৫টি পয়েন্টে এই কার্যক্রম শুরু হয়। এতে প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে। জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল ও আটা নিতে পারবেন। কর্মসূচির আওতায় কার্ডধারীরা এই সুবিধা পাচ্ছেন। কম দামে চাল ও আটা পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের ৫ দিন এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ওএমএস ডিলাররা। এর আগে বন্যা দুর্গত এলাকায় ৩ মাস বিশেষ ওএমএস কার্যক্রমের ঘোষণা দেয় খাদ্য মন্ত্রণালয়। অল্প মূল্যে দ্রব্যমূল্যে জানি আমরা এই জিনিসটা পাই সবসময়, এটাই সরকারের কাছে আবেদন। বন্যার কারণে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন পয়েন্টে যে চাল আটা দিতেছি। মাইজদি বাজার পৌরসভার সামনে, তারপরে যায় মিনিসিটি বাজার, দত্তের হাট এবং সোনাপুর 0 পয়েন্ট। সাতক্ষীরায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাড়তি দাম রাখা সহ নানা অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সকালে সুলতানপুর বড়বাজারে অভিযান চালান তারা। বেশি দামে মুরগি বিক্রি করার দায়ে ইব্রাহিম পোল্ট্রি হাউসের মালিককে ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গুড়ে রং মেশানোর দায়ে আরেক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আকাশ জানান, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজারে নিয়মিত অভিযান চলবে। রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ২ জন ও মঙ্গলবার ভোরে ২ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা হলেন চর মাঝিরদিয়ার বাসিন্দা মোহাম্মদ আলী, রাজু, সবুজ ও ফারুক। রবিবার সন্ধ্যায় কাজ শেষে ছোট নৌকায় করে পদ্মা নদী দিয়ে ১৬ জন যাত্রী বাড়ি ফিরছিলেন। চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হন ৪ জন। সোমবার সকালে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তীব্র স্রোতের কারণে অভিযান বন্ধ রাখা হয়। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বেনাপোল সীমান্তে যাত্রীদের কাছ থেকে টাকা ও পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ সময় ৪টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার ভারতে প্রবেশকালে ৮ যাত্রীকে ফর্ম ও ভ্রমণ কর কেটে দেওয়ার কথা বলে ২ লাখ টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেয় সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা। পরে পোর্ট থানায় মামলা করে ভুক্তভোগীরা। সকালে অভিযুক্তদের ধরতে সীমান্তে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় ৮টি প্রতিষ্ঠান জড়িত থাকার অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। তবে পলাতক রয়েছেন চক্রের সদস্যরা। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরী স্বর্ণা দাস জুড়ি উপজেলার
কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। কুলাউড়া থানার ওসি জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন স্বর্ণা ও তার মা সহ বেশ কয়েকজন। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় কিশোরী স্বর্ণা। এ সময় সেখান থেকে পালিয়ে আসেন অন্যরা। নিহত স্বর্ণার মরদেহ নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের মে মাস পর্যন্ত এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এবারে মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। দুঃখিত তুহিনুর রশিদ, এই যে আবারও হত্যাকাণ্ড ঘটল সীমান্তে এবং নিহত কিশোরী স্বর্ণার মরদেহ নিয়ে গেছে বিএসএফ, সর্বশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে এবং বিজিবির কি ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত? দেখুন, আসলে বিজিবির বক্তব্য আমরা সকাল থেকেই বারবার চেষ্টা করছি বিজিবির সাথে যোগাযোগ করার জন্য। বিজিবি আসলে আমাদের যে কোনোভাবেই আমরা আসলে বিজিবির কোনো বক্তব্য পাচ্ছি না। তবে পুলিশ প্রশাসনের বক্তব্য আমরা পেয়েছি। পুলিশের একাধিক কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু গত রোববার রাতে স্বর্ণার মরদেহ এখানে পড়েছিল এবং তারপরে বিএসএফ তারা নিয়ে যান এবং আজকে সকাল থেকে যে আমরা কথা বলেছিলাম যে স্বর্ণার বাবার সাথে সুরেন্দ্র দাসের সাথে, তিনি যেটি জানিয়েছেন এবং সেখানকার যে স্থানীয় ইউপি সদস্য রয়েছেন তার সাথেও আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে বিএসএফ যে নিহত স্বর্ণার মরদেহ যেটি সেটি তা হস্তান্তর করবে, এরকম তাদেরকে খবর দেওয়া হয়েছে এবং তারা লাশটি গ্রহণ করার জন্য তাদেরকে বলা হয়েছে যে চাতলাপুর চেকপোস্ট রয়েছে কুলাউড়ার অঞ্চলে, সেই চাতলাপুর চেকপোস্টে তাদেরকে যেতে বলা হয়েছে। এবং কিছুক্ষণ আগে বিকেল 4টার দিকে আমি কথা বলেছিলাম যে ইউপি সদস্য মদন মোহন দাসের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা এখন অবস্থান করছেন যে চাতলাপুর চেকপোস্টে এবং তারা জেনেছেন এবং খবর পেয়েছেন যে মরদেহ স্বর্ণার মরদেহ তারা হস্তান্তর করবে এবং আজকে হয়তো কিছুক্ষণের মধ্যেই যে চাতলাপুর চেকপোস্ট থেকে স্বর্ণার মরদেহটি তারা রিসিভ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে যে বিষয়টি হচ্ছে এখানে যে স্বর্ণা যেটি মারা গেছে এবং তার গুলিতে নিহত হয়েছেন, একাধিক ঘটনাও কিন্তু এই অঞ্চলে ঘটে। সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই এই ঘটনা সর্বশেষ আপনার মাধ্যমে জানতে পারবো। রাজবাড়ীতে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের যাত্রী নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রাইভেট কারটি পাংশা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন 2 জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুকুল হালদার নামে একজনকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। নড়াইলের সড়কে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সকালে নড়াইল যশোর সড়কের রূপগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালান তারা। খুলনা সড়ক ও জনপথ বিভাগের আইন কর্মকর্তা মোহাম্মদ ইয়ানুর রহমান জানান, ওই সড়কের 6 কিলোমিটার অংশে প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। অবৈধ দখলদারদের কারণে সড়কের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার নোটিশ দেয়া হলেও তারা সাড়া দেয়নি। বেঁধে দেওয়া সময়ে তারা সরে না যাওয়ায় সেখানে অভিযান চালান তারা। সড়কের প্রায় 1 কিলোমিটার জুড়ে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে বলেও জানায় সড়ক বিভাগ। এর সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।